হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভারতীয়দের জন্য এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? ভারতীয়দের জন্য এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী এই উক্তিটি করেছিলেন ভারতীয়দের জন্য। তো এবার দেখো অপশন এ, সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি হচ্ছে জয় হিন্দ দিল্লি চলো, এগুলো হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি। জওহরলাল নেহরুর একটি বিখ্যাত উক্তি রয়েছে আরাম হারাম হে, এটা হচ্ছে জওহরলাল নেহরুর বিখ্যাত উক্তি। লাল বাহাদুর শাস্ত্রীর হচ্ছে জয় জওয়ান জয় কিষান, এই বিখ্যাত উক্তিটি লাল বাহাদুর শাস্ত্রী ছিল। তার সাথে আমরা দেখলাম স্বামী দয়ানন্দ সরস্বতী ভারতীয়দের জন্য এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। তো চলো নেক্সট প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন দেখতে হয়েছে অষ্টধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে। অষ্টধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে, তো অষ্টধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পাণিনি। পাণিনি রচনা করেছেন অষ্টধ্যায়ী গ্রন্থটি। এবার দেখো কবি জয়দেব রচনা করেছেন গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি। কালিদাস রচনা করেছেন কুমার সম্ভব, শকুন্তলা, এই সমস্ত গ্রন্থগুলি কালিদাস রচনা করেছেন। এবং অপশন ডি কৌটিল্য। কৌটিল্য বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র রচনা করেছেন কৌটিল্য। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন, কে ভারতের জাতীয় গান রচনা করেন? ভারতের জাতীয় গান কে রচনা করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। তো সেটি কবে? তো সেটি হচ্ছে 12ই জানুয়ারি, প্রতি বছর ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়। এবার দেখো 15ই জানুয়ারি, এটি আমরা জানি আমাদের আর্মি দিবস হিসেবে পালন করা হয়। 26শে জানুয়ারিতে সকলেই জানো রিপাবলিক ডে। এবং 7ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। তো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটো নিতে পারো। একটি হচ্ছে আমাদের ডাব্লিউবিপি কেপি স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ডের 2011 থেকে 2024 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার কিন্তু এখানে পেয়েছ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার এখানে রয়েছে, তার সাথে এক্সট্রা ডিটেলস কিন্তু রয়েছে এই পিডিএফটির মধ্যে। তো এখান থেকে মোটামুটি আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু মোটামুটি 60% মতো কমন ছিল। তো এই ভিডিওটি নিতে পারো। ভিডিওটির মূল্য রয়েছে মাত্র 80 টাকা। তো এইখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো কেমন রয়েছে, জিআইগুলো কেমন রয়েছে সেগুলো দেখতে হবে, এবং সেখান থেকেই কিন্তু সেই রকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে। কিছুটা সংখ্যা চেঞ্জ, কিছুটা একটু টাইপ চেঞ্জ হবে, বাকি কিন্তু এরকম ধরনের কোশ্চেন আনসার কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়। তো অবশ্যই তোমরা এটা নিতে পারো মাত্র 80 টাকার বিনিময়ে। এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে নতুন সিলেবাস রয়েছে, বর্তমানে যে একটি পরীক্ষা হবে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের, সেই পরীক্ষার জন্য স্পেশাল করে আমাদের একটা মক প্র্যাকটিস সেট বা মক টেস্টের সেট বলতে পারো, প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেখানে 55টি মডেল সেট রয়েছে, অর্থাৎ 16টি এখানে ফুল প্র্যাকটিস সেট রয়েছে এবং 10টি করে প্রতিটা সাবজেক্টের স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে। তো এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। তোমরা কিন্তু এটা নিতে পারো। এই প্র্যাকটিস সেট নিলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিছু ওএমআর শিট প্রিন্ট করে নেবে, তারপরে সময় ধরে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কারণ এখানে তোমাদেরকে নিজেকে যাচাই করতে হবে কোথায় তোমার খামতি রয়েছে, কোথায় কমতি রয়েছে, সেগুলো যাচাই করে তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। এখন প্রচুর তোমার হাতে সময় রয়েছে, তো এখন থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট শুরু করতে হবে, কারণ এখন থেকেই তোমার যে খামতি সেগুলো খুঁজে বার করতে হবে, কোথায় খামতি হচ্ছে না হচ্ছে, এবং সেগুলোকে কিন্তু সলভ করতে হবে। এইভাবে প্রিপারেশন করলে অবশ্যই তোমরা সাকসেস হবে। তো এর পিডিএফটার মূল্যও কিন্তু 80 টাকা রয়েছে, এবং 2টি পিডিএফ যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 150 রুপিস। 150 রুপিস তোমাদের পড়বে, অর্থাৎ 150 টাকায় তোমরা কিন্তু 2টি পিডিএফ পেয়ে যাচ্ছ। তো খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে, তোমাদের সবার কথা ভেবে কিন্তু এই প্রাইসটি রাখা হয়েছে। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। সেখান থেকেও তোমরা খুব সহজে বাই করে পিডিএফ দুটি এখনই কালেক্ট করে প্রিপারেশন শুরু করতে পারো, অর্থাৎ প্র্যাকটিস শুরু করতে পারো আজকেই। তো অবশ্যই তোমরা এখন থেকেই কিন্তু প্র্যাকটিস এবং তার সাথে সাথে পড়াশোনা কিন্তু একদমই ফাঁকি না মেরে, মানে 100% দিয়ে শুরু করো। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, এবার যে সুযোগ রয়েছে এই সুযোগ কিন্তু বারবার আসবে না, অতএব এটা কিন্তু হেলায়
ফেলে এড়িয়ে দিয়ে যায় না। তো অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও ভালো। 5 নম্বর প্রশ্ন, পাকিস্তানের পার্লামেন্টের নাম কি? পাকিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে পাকিস্তানের পার্লামেন্ট। এবার দেখো অপশনটি সংসদ বা সংসদ, এটি কিন্তু আমাদের ভারতের পার্লামেন্টের নাম। তার সাথে অপশন এ দেখো মজলিস। মজলিসটা হচ্ছে ইরানের পার্লামেন্টের নাম, এবং সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। চলো পরবর্তী প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যা অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কোনটি? তো জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম, এবং আয়তন যখন বলবে তখন কিন্তু গোয়া হবে। এরপর দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এটা কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম রাজ্য ভারতের, এবং আয়তনের ভিত্তিতে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এগুলো কিন্তু একটু মনে রেখো। চলো পরবর্তী প্রশ্নটা দেখব। হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন? হর্ষবর্ধন সিংহাসনে বসেন কবে? তো হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূত বংশের রাজা। তো এই হর্ষবর্ধন সিংহাসনে বসেন 606 খ্রিস্টাব্দে, এবং প্রিয়দর্শিকা রত্নাবলী গ্রন্থগুলি হর্ষবর্ধনের রচনা, এগুলো কিন্তু মনে রেখো। চলো 8 নম্বর প্রশ্ন দেখো, রাজিয়া কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? রাজিয়া সুলতানা ইলতুৎমিশের কন্যা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? তো তিনি একমাত্র সাম্রাজ্যিনী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। তো তিনি 1236 খ্রিস্টাব্দে রাজিয়ার সুলতানা ইলতুৎমিশের কন্যা, তিনি কিন্তু সিংহাসনে বসছেন 1236 খ্রিস্টাব্দ। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, অনিলা দেবী ছদ্মনামটি কার? অনিলা দেবী ছদ্মনামটি কার? অনেকবার পরীক্ষায় এসছে, এবং এই ছদ্মনাম থেকে কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু কোশ্চেন থাকে। তো অবশ্যই প্রত্যেকটা ছদ্মনাম তোমরা দেখে রাখবে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, শরৎচন্দ্রের ছদ্মনাম হয়েছে অনিলা দেবীর ছদ্মনাম। চলো নেক্সট, তার আগে আমরা জেনে রাখি এই সমরেশ মজুমদারের একটা ছদ্মনাম রয়েছে, সেটি হচ্ছে কালপুরুষ। বঙ্কিমচন্দ্র হয়েছে কমলাকান্ত, এবং কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হয়েছে ব্যাঙাচি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, আদনান সামি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? আদনান সামি তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, পিয়ানোর সাথে যুক্ত আদনান সামি। এবং তবলার সাথে যুক্ত বিখ্যাত ব্যক্তি হয়েছেন জাকির হোসেন, যেটা বারবার পরীক্ষায় আসি। তার সাথে ওস্তাদ আল্লাহ রেখা খান, তিনিও কিন্তু তবলার সাথে যুক্ত। এবং সেতারের সাথে যুক্ত রবিশঙ্কর, বিখ্যাত একটি নাম, যেটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। সানাইয়ের সাথে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান, এটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছে পরীক্ষায়। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? তো মানুষের দাঁতের কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। এনামেল হচ্ছে মানুষের দাঁতের কঠিন অংশের নাম। এনামেল এটি দাঁতের বাইরে শক্ত আবরণ, যা ক্যালসিয়াম ও ফসফেট দ্বারা গঠিত। এটি মানুষের দেহের সবথেকে কঠিনতম অংশ হচ্ছে, বা কঠিনতম বস্তু হচ্ছে এটাই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 12 নম্বর প্রশ্ন, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করে থাকি বাতাসের গতি, এবং তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামিটার যন্ত্রের সাহায্যে। বাষ্পীভবনের হার মাপা হয় অ্যাটমোমিটার যন্ত্রের সাহায্যে। বাষ্পীভবনের হার মাপা হয়, এবং সময় মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই দেখে রাখবে পরিমাপক যন্ত্রগুলো। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসকর্বিক অ্যাসিড কিসে পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড কিসে পাওয়া যায়? তো অ্যাসকর্বিক অ্যাসিড এটি পাওয়া যায় কমলা লেবুতে। কমলা লেবুতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড, এবং অ্যাপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড, দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, এটা কিন্তু তেঁতুলে পাওয়া যায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? বাতাসের নাইট্রোজেনের পরিমাণ কত? তো বাতাসের নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.02%। এটি হচ্ছে বাতাসের নাইট্রোজেনের পরিমাণ, এবং অক্সিজেন প্রায় 21% আমাদের অক্সিজেন কিন্তু রয়েছে বাতাসের মধ্যে। চলো পরবর্তী প্রশ্নটা দেখব। 15 নম্বর প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায় কত সালে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান? তো রাজা রামমোহন রায় একজন বিখ্যাত ব্যক্তি, আমাদের ইতিহাসে, ভারতের ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি। তিনি কবে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যায়? তো মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 1833 সালে। তিনি কিন্তু ওই দ্বিতীয় আকবরের যে মাইনে সেটা বাকি ছিল, সেখানে আনতে গিয়ে কিন্তু মারা গিয়েছিল, ব্রিটিশ গিয়ে কিন্তু সে মারা গিয়েছিল। রাজা রামমোহন রায় জন্ম হয় 22শে মে 1772 খ্রিস্টাব্দে। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 20 আগস্ট 1828 সালে।
এবং রাজা রামমোহন রায়কে নবজাগরণের অগ্রদূত বলা হয় আমাদের ভারতে। রামমোহন রায়কে দ্বিতীয় আকবর রাজা উপাধিটি দিয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এইউ হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সেটি কবে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে, এবং সেটি অনুষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। সেখানে সভাপতিত্ব করেছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন। তার সাথে আসে দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশন কিন্তু বোম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে, না, দ্বিতীয় অধিবেশন আমাদের কলকাতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আমাদের সভাপতিত্ব করেছিল দাদাভাই নাওরেজি। এটা কিন্তু অনেক সময় আসে। তো জাতীয় কংগ্রেসের ডিটেলসটা আমাদের দেখে রাখতে হবে, কোন অধিবেশন কার সাথে যুক্ত, কি হয়েছিল সেই অধিবেশনগুলোর মধ্যে। এখানে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই, তো অবশ্যই এটা কিন্তু কভার করে রাখবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখব। নীলদর্পণ নাটকের রচয়িতা কি? নীলদর্পণ নাটকের রচয়িতা কি? তো আমরা সকলেই জানি নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, নীলগিরি কি ধরনের পর্বত? নীলগিরি কি ধরনের পর্বত? তো নীলগিরি একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। ভঙ্গিল পর্বতের উদাহরণ কি কি? ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়, আলপাস, আটলাস, এগুলো ভঙ্গিল পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে আমাদের সাতপুরা একটি স্তূপ পর্বত, যেটা কিন্তু পরীক্ষায় আসে। আগ্নেয় পর্বত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্যারন ও নারকাড়া দ্বীপের আগ্নেয়গিরি, এটা কিন্তু আগ্নেয়গিরি উদাহরণ। তারপরে সক্রিয় আগ্নেয়গিরি যেমন পর্বত রয়েছে জাপানে ভিসুভিয়াতে, এবং মৃতপ্রায় আগ্নেয় পর্বত রয়েছে মায়ানমারের পোপোতে। এগুলো কিন্তু একটু মনে রেখো। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, কে অনুশীলন সমিতি গঠন করেছিল? অনুশীলন সমিতিটি কে গঠন করেছিল? তো অনুশীলন সমিতি গঠন করেছিল সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি গঠন করেছিল। নেক্সট, সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন? সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, রাষ্ট্রপতি জারি করতে পারেন সারা ভারতে আপৎকালীন অবস্থা। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় গন্ডারদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটির নাম কি? তো ভারতের গন্ডারদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যের নাম হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? পরীক্ষা অনেকবার এসছে কোশ্চেনটা। তো সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 23 নম্বর প্রশ্ন, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? চারমিনার কোন রাজ্যে অবস্থিত? তো তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত চারমিনার। তো এটি তৈরি করেছিলেন আমাদের কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ। মসজিদ ও মাদ্রাসা হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। 1591 খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানা হায়দ্রাবাদে তৈরি করেছিলেন এটি। চলো পরবর্তী প্রশ্নটা দেখব। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার নাম কি? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন হয়েছেন প্রথম ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার। এবং হীরালাল জে কানহাইয়া, ইনি হচ্ছেন ভারতের প্রথম চিফ জাস্টিস। স্যার থমাস অ্যালমাহারেস্ট, তিনি হচ্ছেন প্রথম বিমান বাহিনী প্রধান ছিলেন ভারতের। আর.ডি. কটরি প্রথম নৌসেনা প্রধান ছিলেন তিনি। এগুলো কিন্তু একটু দেখে রেখো। চলো 25 নম্বর প্রশ্ন এখানে নিতে চাও, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে তৈরি করেন? অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি করেছিলেন গুরু রামদাস। গুরু রামদাস এই বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি করেছিল অমৃতসরে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়, এবং দ্বিতীয় হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নরের নাম কি? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নরের নাম হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর। এবং বাচেন্দ্রী পাল, তিনি প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা। অ্যানি বেসান্ত, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। সুচেতা কৃপালানি, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়? কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে কেরালাকে বলা হয় সমুদ্রের দান। এবং এই কেরালাকে আমরা বলে থাকি ভগবানের নিজের দেশ, এটা কিন্তু কেরালাকেই বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখব।
বিশ্ব পরিবার দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিবার দিবস পালন করা হয় কবে? তো বিশ্ব ফ্যামিলি দিবস পালন করা হয় 1 জানুয়ারি। 1 জানুয়ারি এই দিনটিকে বিশ্ব পরিবার দিবস হিসেবে পালন করা হয়। 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 12 জানুয়ারি আমরা দেখলাম জাতীয় যুব দিবস, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। 15 জানুয়ারি এটাও আমরা দেখেছি আগে, জাতীয় সৈন্য দিবস পালন করা হয় 15 জানুয়ারি এই দিনটিকে। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? ভারতের পক্ষী মানব বলা হয় সেলিম আলীকে। সেলিম আলীকে বলা হয় ভারতের পক্ষী মানব। অনেক সময় কোয়েশ্চেনটা এসেছে পরীক্ষায় এবং আবারও আসতে পারে। চলো নেক্সট প্রশ্নটা দেখব। 31 নম্বর প্রশ্ন দেখো, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতাকে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতাকে। তো এই বইটি রচনা করেছেন সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের দাদা। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন সি এর অভাবে নিচের কোন রোগ দেখা যায়? ভিটামিন সি এর অভাবে নিচের রোগ দেখা যায় কোনটি? তো ভিটামিন সি এর অভাবে স্কারভিয়া রোগটি দেখা যায়, যেটি কিন্তু দাঁতে আক্রমণ হয়। তো এবার দেখো ভিটামিন এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে রাতকানা। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগটি হয়ে থাকে। ভিটামিন B2 এর অভাবে মুখে ঘা হয়। ভিটামিন B3-তে প্লেগ্রা রোগ হয়। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয়ে থাকে। ভিটামিন B12 এর অভাবে রক্তশূন্যতা দেখা যায়। ভিটামিন সি এর অভাবে স্কারভিয়া রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ডিটা রিকেট রোগটি হয়। এবং অ্যাস্টিওমোলাসিয়া রোগটি ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ই এর অভাবে হিমোলো রোগটি হয়ে থাকে। তো এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি? তো আমরা জানি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলাম আরা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন কে? তো কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ এবং শুরু করেছিলেন এটা কিন্তু কুতুবউদ্দিন আইবক। নেক্সট 35 নম্বর প্রশ্ন, কে খালসা প্রবর্তন করে? খালসা প্রথার প্রবর্তন কে করেছিলেন? তো খালসা প্রথা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট হিন্দু কে প্রচার করেছিলেন? হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন? তো এটি প্রচার করেছিলেন লালা লাজপত রায়, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট মেনা কোন দেশের সংবাদ সংস্থা? মেনা এটি হচ্ছে মিশরের একটি সংবাদ সংস্থা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 38 নম্বর প্রশ্ন, বাজারের শহর কাকে বলা হয়? বাজারের শহর কাকে বলা হয়? তো মিশরের রাজধানী কায়রোকে বলা হয় বাজারের শহর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, সকারি উপাধি লাভ করেছিলেন কোন গুপ্ত সম্রাট? তো সকারি উপাধিটি ধারণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয়। তো ইনি এই সকারি উপাধি গ্রহণ করেছিলেন। তার শাসনকালে প্রাচীন ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়ে থাকে। এবং এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার কিন্তু সময়কাল হচ্ছে 375 থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হতো। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? তো আজীবক এই ধর্মটি প্রবর্তন করেছিল গোসাল এই ধর্মের প্রবর্তন করেছিলেন। তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো, যেটি তোমাদের আজকে হোমওয়ার্ক। সেটি রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের ওপর নির্ভরশীল? এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই 40টা কোশ্চেন করলাম, সেই 40টা কোশ্চেনের মধ্যে কতগুলো স্কোর তুমি করতে পারলে, কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো সেটাও জানাবে। কেমন লাগলো ভিডিও সেটাও তোমরা জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।